নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য আরও একটি রহস্য অ্যাডভেঞ্চার গল্প। বৈশালী দত্তের লেখা খুঁজি খুঁজি মস্তক। গল্পের সূত্রধর ও শেখরের চরিত্রে আমি সৌভিক, অরুণের ভূমিকায় সাগ্নিক, প্রাঞ্জলের ভূমিকায় কৌশিক, মৈদুলের ভূমিকায় অভিষেক, রজত দাদুর কণ্ঠে সৌভিক দাস, শেখরের মায়ের ভূমিকায় মৌমিতা, অনুজ চরিত্রে ইন্দ্রাণী, অডিও মিক্সিং অ্যান্ড এডিটিং ইন্দ্র, গল্পের নাট্য রূপান্তর ইশিকা, আবহ সঙ্গীত পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প খুঁজি খুঁজি মস্তক। অরুণ বেশ কিছুদিন ধরে মানসিক ও শারীরিকভাবে খুবই উত্তেজিত হয়ে রয়েছে। হাতে কোনো কাজ নেই। একটা কাপড়ের দোকানে কাজ করত, মালিক মরে যাওয়ায় দোকানটা বন্ধ হয়ে গেছে। সোনা কাকা চায়ের দোকানে যায় রোজ, দুটো বিড়ি আর ফ্রিতে চায়ের নেশায়। অসীম খুঁড়ো হলো এই এলাকার সবচেয়ে শিক্ষিত লোক। কলেজে ইতিহাস পড়াতেন, এখন রিটায়ার করে কলেজের ছেলে মেয়েদের টিউশনি দেন, আর সন্ধ্যাবেলায় সোনা কাকার দোকানে পাড়ার ছেলে মেয়েদের নিয়ে গল্পগুজব করেন। অরুণ রাওনার কাছে ইতিহাসের বিভিন্ন গল্প শোনে। অরুণও কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু বেশি দূর এগোতে পারেনি। গত সপ্তাহে অসীম খুঁড়ো এমন এক ইতিহাসের অবতারণা করেছেন যে অরুণ এরপর থেকে আর আড্ডায় যায়নি। বাড়িতে বসে ছটফট করছে। কোনোদিন একবেলা কোনো রকমে ভাতে ভাত রেঁধে খায়। পাড়ার মুদির দোকানে অনেকগুলো টাকা ধার হয়ে গেছে। দোকানদার আর কিছুই দেবে না বলে দিয়েছে। নিজের অবস্থা ফেরাতে কিছু একটা বড় দাও মারতে হবে। রাতে কবরস্থানে কখনো সে আসেনি। মৈদুল বলেছিল ওর নাইট ডিউটি, চলে আসতে। যন্ত্রপাতির ব্যবস্থা ওর কাছে সব আছে, যদিও রাস্তায় একটা বাল্ব জ্বলছে। তবু এই বিরাট কবরস্থানে এটা নাম মাত্র। মৈদুলের ঘরটাও ঠাউর করতে পারছে না। কোনোদিন সে এখানে আসেনি। আজ নিজের প্রয়োজনে এই ঘুটঘুটে আঁধারে এই মরণ জায়গায় এসেছে। সব সার বেঁধে কবর বেদি করা রয়েছে। কয়েক জায়গায় হোঁচট খেল। একবার কি মৈদুলের নাম ধরে ডাকবে? দূরে একটা কবরের উপর কে যেন বসে আছে। রাম 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 রাম। পা যেন আর চলছে না। চোখ একবার বন্ধ করছে, একবার খুলছে। ভাবছে ভুল দেখছে না তো। এমন সময় দূর থেকে একটা শিয়াল ডেকে উঠল। কবরস্থান থেকে কে যেন এগিয়ে আসছে। অরুণ আর নিজের পায়ে দাঁড়াতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। এই অরুণ ভাই, ওঠো গো। মানুষ দেখে ভিড়মি খেলে, সত্যি ভূত দেখলে তো মরেই যাবে। মৈদুলের ঠেলাঠেলিতে অরুণ চোখ খুলল। দেখে সাদা গেঞ্জি আর লুঙ্গি পরে মৈদুল দাঁড়িয়ে আছে। মৈদুলের বাড়ানো হাত ধরে অরুণ উঠে দাঁড়ালো। তুমি যে কাজ নিয়ে এসেছো, সে কি তোমার মতো নরম লোকের কাজ গো অরুণ ভাই? না, আসলে এদিক পানে কখনো তো আসা হয়নি। তুমি পাক্কা খবর এনেছো তো, নাকি শুধু গল্প শুনেই চলে এলে? অসীম খুঁড়ো এই অঞ্চলের শিক্ষিত লোক। সে ফালতু কথা কখনো বলবে না। সে রিসার্চ করে এসব জেনেছে। তাহলে চলো শুরু করা যাক। নামটা যেন কি বলেছিলে? কিন্তু মুশকিল হলো, নবাবী কবরগুলোর গায়ে আরবি ফার্সিতে নাম লেখা আছে। আমি তো পড়তে লিখতে জানি না। তুমিও তো ওসব ভাষা জানো না বোধহয়। কি হবে তাহলে? অফিস ঘরে ইংরেজিতে নাম ধাম থাকতে পারে, কিন্তু ওসব তো পুরসভার লোকের কাছে থাকে। এক কাজ করি, কিছু চেনা জানা কবর বাদে সব কবর খুঁড়তে থাকি। যদি খবরটা সত্যি হয় তাহলে পেয়ে যাব। কি বলছো গো? এই শখানেক কবর খুঁড়বো আমরা? সে তো অনেক দিন লেগে যাবে। তার মধ্যে যদি ধরা পড়ে যায়? এটুকু রিস্ক তো নিতেই হবে। ঠিক আছে,
প্রতিদিন 10টা করে কবর খুঁড়বো। বেশ, ঠিক আছে, যাও যন্ত্রপাতি নিয়ে এসো। এরপর অরুণ আর মইদুল 4 দিন ধরে প্রায় 40-50টি কবর খোঁড়ে। কিছু না মেলায় ওরা হতাশ হয়ে একটা কবরে বসে পড়ল। আধ পেটা খাবার খেয়ে অরুণের শারীরিক শক্তিও কমে এসেছিল। বড় বড় পাথরের স্ল্যাব ওঠানো কি কম খাটনির কাজ? আর এত দুর্গন্ধের ফলে সে খেতেও পারত না। অরুণ কবরের উপর শুয়ে পড়ল। মইদুল প্রকৃতির ডাকে হালকা হতে গিয়েছিল। হঠাৎ কি যেন মনে হলো, অরুণ কবরটা একাই খুঁড়তে লাগলো। হাত পা অবশ হয়ে এসেছে, তবুও সে খুঁড়ে চলছে। এই তো পেয়ে গেছি। অসীম খুঁড়ো ঠিক ঠিক যেমনটা বলেছিল। কিন্তু কিন্তু মইদুল কখন গেছে, এখনো তো আসছে না। বাড়ি চলে গেল নাকি? কিন্তু ভোর হয়ে আসছে, বেশিক্ষণ তো এখানে থাকা যাবে না। স্ল্যাবটা একা সরাবো কি করে? তবু চেষ্টা করি। এই তো এই তো এই তো সরিয়ে ফেলেছি। তাড়াতাড়ি মাটি ফেলতে লাগলো। অরুণের গায়ে যেন অনেক শক্তি এসে গেছে। পাড়ার সকলে জানলো অরুণ কলকাতায় কাজ পেয়েছে। মইদুল বেশ কয়েকবার অরুণের বাড়ি গেছে, কিন্তু কোনো সাড়া শব্দ পায়নি। মইদুল বুঝতে পেরেছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে, নইলে অরুণ ভাই কিছু না বলে চলে গেল। এছাড়া অরুণ ভাই যে কবরস্থানে শুয়েছিল, ওটাতে তো ওরা তখনও হাত দেয়নি। কিন্তু ওই কবর যে খোঁড়া হয়েছিল, সেটা মইদুলের বুঝতে বাকি নেই। কিন্তু আদৌ সেই কবরে কিছু ছিল কিনা কিছু বুঝতে পারছে না সে। আবার কাউকে বলতেও পারছে না, তাহলেও নিজেই বিপদে পড়ে যেতে হবে। চাকরিও চলে যেতে পারে। ওই সময় কি ওর পেটটা মোচড় দিতে হয়েছিল? এয়ারপোর্টের সব ফর্মালিটি শেষ করে বেরোতে বেরোতে রাত হয়ে গেল অনেকটা। যদিও বাড়ির গাড়ি এসে দাঁড়িয়ে গেছে, তবু মা অস্থির হয়ে বারবার ফোন করছে। আসলে আমি 4 বছর পর বাড়ি ফিরছি। এখানে ডাক্তারি পাশ করে বিদেশে গিয়েছিলাম হায়ার স্টাডিজ করতে। মায়ের ইচ্ছায় নিজের দেশে প্রতিষ্ঠিত হতে চাই। বাবা ছোটবেলায় মারা যাওয়ায় মাই আমার সব। গাড়িটা বাড়ির সামনে এসে থামতে মা এসে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আমিও মাকে আদর করে ভেতরে ঢুকলাম। ফ্রেশ হয়ে আসতেই অনু খাবার নিয়ে ঢুকলো। সে কি রে, এত রাতে তুই এই বাড়িতে? জেম্মা এখন অসুস্থ, তাই মা পাঠিয়ে দিল। তুমি কেমন আছো? ভালো। কই মা তো আমায় কিছু বলেনি। ও মা, তোমার কি হয়েছে? ও এমন কিছু না, প্রেশারটা খুব বেড়ে গিয়েছিল, মাথা তুলতে পারতাম না। ওই আমার খুব দেখাশোনা করেছে। জানিস, ও দারুণ রেজাল্ট করেছে। ওর বাবা এবার বিয়ে দিয়ে দিতে চাইছে। আমি বলে দিয়েছি ও এমএসসি পড়বে, যা খরচ সব আমি দেব। বাহ, খুব ভালো খবর। তা ওকে জিজ্ঞাসা করো বিয়ে করতে চাই কি না দেও। তুমি তো নিজেই সব ঠিক করে ফেললে। ওর মনের খবর না জেনে কি আর এত বড় ডিসিশন নিই? ওকে তো উপযুক্ত করে তুলতে হবে তো, নাকি? কিসের উপযুক্ত? ও তুই বুঝবি না, যা এখন শুয়ে পড়, কাল কথা আছে। না না, তুমি এখনই বলো আমাকে। কদিন আগে রতন কাকা ফোন করেছিল। তোর দাদুর অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এখানে কাজে যোগ দেওয়ার আগে সিরাজগঞ্জে একবার ঘুরে আয়। বিদেশে থাকার সময় আমার এক বন্ধু প্রাঞ্জলের সাথে দাদুর ব্যাপার নিয়ে কথা হয়েছে। ওকে একবার নক করে দেখি সময় পাই কিনা, তাহলে ওকে সঙ্গে করে নিয়ে যাব। প্রায় 10 বছর বাদে সিরাজগঞ্জে এলাম। স্টেশনে ঘোড়ার গাড়ি পাঠিয়ে দিয়েছিল রতন দাদু। রতন দাদু আমার দাদুর দেখাশোনা করে। এখানে রতন দাদু সব।
বাজার, দোকান, রান্না করা, দাদুর দেখাশোনা করা সবই রতন দাদু করে। পাড়ায় ঢুকে দেখলাম অনেক পরিবর্তন হয়ে গেছে। পুরানো ঘরবাড়ি সব নতুন হয়েছে। গাড়িটা বাড়ির সামনে দাঁড়াতেই রতন দাদু আমাদের ব্যাগগুলো নামিয়ে নিল। কত বুড়ো হয়ে গেছে গো দা। আমি ছোট থেকে বদমাইশি করে রতন দাদুকে সংক্ষিপ্ত নাম দিয়েছিলাম রদা। তা তোমরা সবাই জোয়ান মদ্য হয়ে গেলে আমি বুড়ো হব না? আর দা, এই আমার বন্ধু প্রাঞ্জল, মনের ডাক্তার। দাদুকে দেখাবো বলে সাথে করে নিয়ে এলাম একেও। তোমাদের জন্য দাদুর পাশের ঘরটা পরিষ্কার করে রেখেছি। যাও যাও, দাদুর সাথে দেখা করে এসো আগে। দাদুর ঘরটা দোতলায়, খুব আলো হাওয়ায় ভরে থাকে। পিছনে একটা বড় পুকুর। ছোটবেলায় দেখেছি কত পদ্ম ফুটে থাকতো, আর দা আমায় তুলে এনে দিত। দাদুর ঘরে এসে দেখছি দাদু ইজি চেয়ারে ঘুমিয়ে পড়েছে। দাদুর গায়ে হাত দিতেই দেখলাম চমকে তাকালো। কেমন ঘোলাটে দৃষ্টি মনে হচ্ছে। চোখে কি ছানি পড়েছে? যাবার আগে একবার চোখের ডাক্তারও দেখিয়ে আনতে হবে। দাদু ভাই, চিনতে পারছো আমায়? তোমার তুতান। দাদু একটু মাথা তুলে আবার শুয়ে পড়ল। আমি পালস দেখলাম, মনে হচ্ছে খুব দুর্বল হয়ে গেছে। আমি আর প্রাঞ্জল মিলে বিছানায় শুইয়ে দিলাম। আর দা বলল আগের সপ্তাহে ডাক্তার এসে নার্সিংহোমে ভর্তি করতে বলেছিল, কিন্তু দাদু কিছুতেই রাজি হয়নি। আর দাকে হাতের লাঠি ছুঁড়ে মেরেছে। ওই জন্যই রদা কোনো রিস্ক নিতে চায়নি। চেক আপ করে বুঝলাম দাদুকে আপাতত স্যালাইন আর সোডিয়াম পটাশিয়াম ইঞ্জেকশন দিতে হবে। আমি বেরিয়ে সব জোগাড় করে ট্রিটমেন্ট শুরু করে দিলাম। 2 দিন দাদুর চিকিৎসার পর দাদু আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছে। এই 2 দিন 2-3 ঘন্টা করে প্রাঞ্জলকে শহরটা ঘুরিয়ে এনেছি। এবার দাদু সম্পর্কে কিছু কথা বলে নিয়ে যাক। কেন দাদুকে দেখাতে প্রাঞ্জলকে নিয়ে এলাম? আসলে ছোট থেকেই দেখেছি দাদু অপ্রকৃতস্থ। ঠিক পাগলা বলা যায় না, আবার স্বাভাবিক আচরণও বলা যায় না। নিজের মনে কথা বলে, আবার কখনো চুপ হয়ে যায়। তার সামনে কি ঘটছে তার কোনো খেয়াল নেই। ঠাম্মির কাছে শুনেছি দাদু আর ঠাম্মির 4 জন সন্তান 5 বছর বয়স হলেই মারা গেছে। সবারই প্রায় অপমৃত্যু। কেউ কুয়োয় পড়ে, কেউ পুকুরে ডুবে, কেউ গাড়ি চাপা পড়ে, আবার কেউ সামান্য চৌকি থেকে পড়ে গিয়ে। শেষে বাবা হওয়ার সময় ঠাম্মি বাপির বাড়ি চলে যায়। সেখানে এক তান্ত্রিকের কাছে বাবা বেঁচে যায়। এরপর ঠাম্মি আর বাবাকে নিয়ে সিরাজগঞ্জে ফিরে আসেনি। নিজে মাঝে মাঝে এসে দাদুকে দেখে যেতেন। সেই তান্ত্রিক নাকি বলেছিল দাদু এমন কিছু অন্যায় করেছিল, সেই পাপে দাদুর এতগুলো সন্তানের অপমৃত্যু ঘটেছিল। কিন্তু কি সেই ঘটনা তা কেউ জানে না, আর দাদুরও কিছু মনে নেই। প্রাঞ্জল আর আমি ঠিক করলাম দাদুর যখন কিছু মনে নেই তখন হিপনোটাইজ করা যাক। এটা ছাড়া কোনো পথ নেই। প্রাঞ্জল সব আয়োজন করে ফেলল। দাদুকে ধরাধরি করে ইজি চেয়ারে আধশোয়া করে বসানো হলো। প্রাঞ্জল দাদুর কপালের মাঝ বরাবর তর্জনী রাখল। দাদু চোখ বন্ধ করল। দাদু, দাদু শুনতে পাচ্ছ? তোমার নাম কি? একটা গোঙানি ঠেলে বেরিয়ে এলো। অরুণ। অরুণ। তোমার বাড়ি কোথায় ছিল? আলিবাগ। সেখানে বাড়িতে কে কে ছিল? আমি। তোমার মা বাবা? মরে গেছে। মরে গেছে। তোমার আর কাকে কাকে মনে আছে? অসীম খুড়ো। অসীম খুড়ো। তিনি কে? ইতিহাসের প্রফেসর। আর কার কথা মনে পড়ছে? মইদুল। সে কে? কবর। মইদুলকে কবর দেওয়া হয়েছিল?
তাহলে কবর মানে কিসের কবর? মইদুল কবর দেখাশোনা করত। হঠাৎ দাদুর কাশি শ্বাসকষ্ট শুরু হলো। প্রাঞ্জলকে আপাতত সব বন্ধ রাখতে বললাম। দাদুকে ওষুধ খাইয়ে শুয়ে দিলাম। রাতে শুয়ে প্রাঞ্জলকে বললাম, আচ্ছা আলিবাগে গিয়ে সেখানে একবার কবরস্থানে মইদুলের খোঁজ করলে কেমন হয়? দাদু কতটা ধকল নিতে পারবে জানি না। প্রাঞ্জল বলল, কাল একবার চেষ্টা করে দেখা যাবে। সকাল সকাল জল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম আলিবাগের উদ্দেশ্যে। 8 ঘন্টার রাস্তা। সেখানে কবরস্থানের আশেপাশে মইদুলের খোঁজ করতে লাগলাম। অনেকেই তাকে চিনলেও সে এখন কোথায় থাকে কেউ বলতে পারল না। শেষে কবরস্থানের অফিসে মইদুলের বর্তমান ঠিকানা পেলাম। রিটায়ার করে সে গ্রামে ফিরে গেছে। আমরা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামের প্রায় শেষ প্রান্তে মইদুলের ঘর। মইদুল দাদুর বন্ধু ছিল, তাই মইদুল দাদু বলে ডাক দিলাম। মইদুল দাদু বাড়িতে আছো? বাড়িতে কেউ আছেন? কোনো সাড়া শব্দ পেলাম না। ঘরের দরজা ঠেলতেই খুলে গেল। একটা প্রায় অন্ধকার ঘরে চৌকিতে একটা ছিন্নকায় বৃদ্ধ শুয়ে আছে। আমি মইদুল দাদু বলে ডাক দিতে ক্ষীণ শব্দে কে বলে উঠলেন। আমি দাদুর পরিচয় দিতে একটা বিরক্তিসূচক আওয়াজ করে পাশ ফিরে শুনলেন। আমি বললাম, আমি অনেক দূর থেকে এসেছি, মানে দাদুর কথা জানতে চাই। দাদুর কাছে আপনার নাম শুনেছি। দাদুর আসলে না খুব বিপদ। আপনি যদি কিছু জানেন একটু বলবেন আমাদের প্লিজ। উনি কাঁপা কাঁপা গলায় বললেন, কেন? তোমার দাদুকে সব জিজ্ঞেস করো, আমি কিছু জানি না। বিশ্বাসঘাতক শয়তান, ওকে আমি কোনোদিন ক্ষমা করব না। তোমরা বিরক্ত করো না, যাও। প্রাঞ্জল আমার দিকে করুণ ভাবে তাকালো। আমি একবার শেষ চেষ্টা করলাম, মইদুল দাদু, আমার দাদু যদি বলার মতো অবস্থায় থাকতো তাহলে আর আপনার কাছে আসতাম না। উনি বহুদিন অসুস্থ, কোনো ঘটনাই ওনার মনে নেই। আমাদের পরিবারের উপর এক অদৃশ্য অভিশাপ নেমে এসেছে, অথচ আমরা কিছুই জানি না যে তার প্রতিকার কিভাবে করব। দাদুকে হিপনোটাইজ করে আপনার খবর পেয়েছি। আমাদের মনে হয়েছে যে আপনিও সেই ঘটনা সম্পর্কে সবকিছু জানেন। যদি কিছু জেনে থাকেন প্লিজ আপনি আমাদের বাঁচান। মইদুল দাদু পাশ ফিরলেন। ওঠার চেষ্টা করতে গেলে আমরা ধরে ওনাকে বালিশে ঠেস দিয়ে বসিয়ে দিলাম। তারপর উনি বলতে লাগলেন, একদিন অরুণ আমার কাছে এসে ইতিহাসের একটা গল্প বলেছিল। ওদের পাড়ায় কোন এক স্যারের কাছে ও গল্পটা শুনেছে। পলাশির যুদ্ধে সিরাজের পতনের পর ইংরেজরা মীর জাফরকে নবাব করে। এরপর ইংরেজদের সাথে মীর জাফরের কর আদায় নিয়ে আবার বিবাদ শুরু হলে ইংরেজরা তার জামাই মীর কাসিমকে মসনদে বসায়। মীর কাসিম ছিল স্বাধীন চেতা নবাব। তার সাথেও ইংরেজদের ঝামেলা শুরু হয়ে গেল। ইংরেজরা বক্সারের যুদ্ধে মীর কাসিমকে ইংরেজরা বক্সারের যুদ্ধে মীর কাসিমকে পরাজিত করে আবার মীর জাফরকে সিংহাসনে বসায়। এর পরবর্তী মীর জাফরের বংশধররাই এর পরবর্তী মীর জাফরের বংশধররাই বংশ পরম্পরায় নবাব হন।
কিন্তু মীর জাফর কিংবা তার ছেলেরা কেউ বেশি দিন রাজত্ব করতে পারেনি। কেউ কয়েকদিন, কেউ কয়েক মাস, আবার কেউ কয়েক বছর নবাব হয়। বড় ছেলে মিরান্ত বজ্রপাতে মারা যায়। আবার কেউ কেউ বলে ইংরেজরা তার নিষ্ঠুরতা দেখে তাকে মেরে ফেলেছিল। ষড়যন্ত্র, খুন, নিষ্ঠুরতায় ভরা ছিল এই নবাবী সিংহাসন। সেই রকমই এক নবাবের কাছে খবর এলো তার শিশু সন্তানের গলা কাটা মৃতদেহ নাকি ভাসছে মতিঝিলের জলে। অনেক চেষ্টা করেও তার কাটা মস্তক পাওয়া গেল না। এদিকে তার মস্তক না পাওয়া গেলে তাকে কবরস্থ করা যাচ্ছে না। শেষে এক পীরের পরামর্শে নবাব সোনার মাথা বানানোর আদেশ দিলেন। তারপর তাকে সোনার মস্তক সহ তাকে দাফন করা হয়। আমাদের কবরখানায় মীর জাফরদের বংশের নবাবদের ও নবাবজাদাদের কবর আছে। অরুণ আমাকে বলেছিল সেই নবাবজাদার কবর খুঁড়ে সেই সোনার মাথা নাকি বের করে আনবে। আমি প্রথমে রাজি না হলেও পরেও বারবার বলায় আমার মনেও একটু লোভ জাগে। আমি রাজি হয়ে যাই। 3-4 দিন ধরে অনেক কবর খুঁড়েও সেই সোনার মাথার কোনো হদিশ পাইনি। আর সেই রকমই একদিন হতাশ হয়ে একটা কবরের উপর বসেছিলাম। আমার একটু বেগ এসে যাওয়ায় আমি চলে যাই। ফিরে এসে অরুণকে আর দেখতে পাইনি। অথচ কবরটা খোঁড়া ছিল। আমি নিশ্চিত ও সেদিন আমার অনুপস্থিতিতে সোনার মাথা খুঁজে পেয়েছিল। আমি পরের বেশ কয়েকদিন অরুণের সাথে দেখা করতে যাই, কিন্তু ও না চেনার ভান করেছে। পাড়ার লোকের কাছে শুনলাম ও কলকাতায় নাকি কাজ পেয়েছে। তারপর বেশ কয়েক বছর পর শুনলাম কোনো এক জমিদারের মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে। ও সেই জমিদার বাড়িতেই ঘর জামাই থাকে। আমি আর কোনোদিন ওর সাথে দেখা করিনি। এত বড় বিশ্বাসঘাতকতা অন্যায় করে পার পাবে ভেবেছ? ওর পাপের শাস্তিও পেয়েছে। তোমরাও যাও, আমার ঘুম পাচ্ছে। যাও, তোমরা যাও। প্রাঞ্জল আর আমি বাড়ি ফিরে দেখলাম দাদুর খুব শ্বাসকষ্ট শুরু হয়েছে, আর ঘোরের মধ্যে পদ্মপুকুর বলছে। আমি অক্সিজেনের মাস্কটা পরিয়ে একটা ইঞ্জেকশন পুশ করলাম। কিছুক্ষণ পর দাদু কিছুটা সুস্থ হয়ে ঘুমিয়ে পড়ল। ঘরে এসে প্রাঞ্জলকে জিজ্ঞেস করলাম, দাদু হঠাৎ পদ্মপুকুরের নাম কেন নিচ্ছিল বলতো? দাদুর স্মৃতিতে কিছু টুকরো ছবি এখনো রয়েছে। সেই রকমই পদ্মপুকুরের সাথে দাদুর ঘটনার কিছু যোগসূত্র থাকতে পারে।
আচ্ছা, দাদু যদি সোনার মাথা পেয়ে থাকে তাহলে সেটা বিক্রি করলে তো কোটি কোটি টাকা পেয়ে যেত। কিন্তু দাদু তো সাধারণ জীবনযাপন করেছে, তার মানে সোনার মাথা গেল কোথায়? হঠাৎ প্রাঞ্জলের মুখে হাজার বাল্বের ঝলকানি দেখা গেল। আচ্ছা, পদ্মপুকুরে নেই তো? এটা তো তুই দারুণ গেস করলি। কিন্তু এত বড় পুকুরে কোথায় খুঁজবো? দরকার হলে ডুবুরি এনে খুঁজবো। কি বলছিস? তাহলে তো জানাজানি হয়ে যাবে, পুলিশ মিডিয়া যা তা ব্যাপার হয়ে যাবে, দাদুর আরো বিপদ বাড়বে। প্রাঞ্জলের দূরদর্শিতায় অবাক হয়ে গেলাম। আমি এতটাও ভেবে দেখিনি। করুণভাবে প্রাঞ্জলকে বললাম, তাহলে কিভাবে খুঁজবো? আমরা নিজেরাই খুঁজে দেখি। পরের দিন রদাকে বলে গেলাম যে আমরা পদ্মপুকুরে সাঁতার কাটতে যাচ্ছি। রদা আমাদের সাবধান করে দিয়ে বলল, ওই পুকুরে পানায় ভর্তি হয়ে আছে, পানায় পা জড়িয়ে বিপদ হতে পারে। পুকুর পাড়ে এসে দেখলাম রদার কথাই ঠিক। বহুদিন পুকুর সংস্কার না হওয়ায় পানা ছেয়ে গেছে, ঘাটের চিহ্ন মাত্র নেই। কোথা দিয়ে নামবো ঠিক করতে পারছি না। দেখে মনে হচ্ছে সবুজ মাঠ। পুকুরের উত্তর পাড়ে ওই মন্দিরটা কাদের? ওটা শুনেছি দাদু বানিয়েছিল। আগে দাদু পুজো করত, এখন ওখানে আর পুজো হয় না। মা বাবার সঙ্গে যখন আসতাম তখন রদা আমায় কোনোদিন ওই দিকটাতে আসতে দিত না। আসলে দাদু ঠাম্মির এতগুলো বাচ্চার অপমৃত্যু হয়েছে তো, সেই জন্যই কোনো রিস্ক নিতে চাইতো না। চল ওদিকটায় যাই, ওদিকটার জলটা খানিকটা পরিষ্কার আছে। পুকুরের ধার দিয়ে হেঁটে মন্দিরের কাছে চলে এলাম। মন্দির যে বহুদিন বন্ধ তা দেখেই বোঝা যাচ্ছে। ছোট একচালা মন্দির, খোলা জানালা দিয়ে দেখা গেল শিবলিঙ্গ ও মা কালীর দেবী। ওপরে একটা ঘণ্টা ঝোলানো আছে। মন্দিরের মেঝে শুকনো গাছের ডাল পাতা আর দেওয়ালে ঝুলে ভর্তি। আমরা প্রণাম করে বেরিয়ে এলাম। মন্দিরের বাইরে একটা থাম থেকে একটা মোটা নাইলন দড়ি পুকুরের জলে নেমে গেছে। আমি বেশ অবাক হয়ে গেলাম। দড়ি ধরে দুজনে টানতে লাগলাম। জলের মধ্যে থেকে একটা আলোড়ন হলো। মনে হলো ভারী কিছু দিয়ে দড়িটা জলের ভেতর আটকানো আছে। প্রাঞ্জল জলে নেমে পড়ল। আমিও নামছি দেখে বলল, তুই ওপরে থাক, দুজনে একসাথে বিপদে পড়লে কেউ কাউকে বাঁচাতে পারবো না। প্রাঞ্জল দড়ি ধরে জলের মধ্যে হেঁটে এগোতে লাগলো। হাতে একটা গাছের ডাল দিয়ে পানাগুলো সরিয়ে দিতে লাগলো। এইভাবে পুকুরের মাঝ বরাবর পৌঁছে গেল। আমি হাঁক দিলাম, প্রাঞ্জল আর এগোস না, আমি যাচ্ছি। কিন্তু প্রাঞ্জল আমার কথা না শুনে জলে ডুব দিল। প্রাঞ্জল, প্রাঞ্জল, প্রাঞ্জল তো আর উঠছে না। আমি নিঃশ্বাস বন্ধ করে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। এবার রদা বলে চেঁচিয়ে উঠলাম, না, আর দাঁড়িয়ে থাকলে হবে না, প্রাঞ্জলকে বাঁচাতে হবে। ও আমার ডাকে আমার কাজে এসেছে। আমি সাঁতার কেটে এগোতে লাগলাম। পুকুরের মাঝ বরাবর পৌঁছে প্রাঞ্জল প্রাঞ্জল করে চেঁচাতে লাগলাম। এটা কি পায়ের তলায়? ডুব দিলাম। এটা তো বিরাট একটা লোহার ট্রাঙ্ক, পানার শিকড় জড়িয়ে আছে। আমি আবার জলের উপর উঠে এলাম। বড় একটা নিঃশ্বাস নিয়ে আবার ডুব দিলাম। না, প্রাঞ্জলকে আগে খুঁজতে হবে। ও তো এখানেই ডুব দিয়েছিল, তার মানে এখানেই কোথাও একটা আছে। ওই তো প্রাঞ্জল, ওর পা আটকে আছে শিকড়ে। আগে পাটা ছাড়াই। হাত দিয়ে টেনে টেনে শিকড় থেকে ওর পাটা ছাড়িয়ে ওকে জলের উপর টেনে তুললাম। নাকের কাছে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস পড়ছে কিনা। প্রাঞ্জল মনে হয় জল খেয়ে ফেলেছে। ওকে টেনে ডাঙায় নিয়ে এলাম। ডাঙায় উঠে দেখি রদা ছুটতে ছুটতে আসছে। আমি প্রাঞ্জলকে উপুর করে পেট চাপা দিয়ে জল বার করতে লাগলাম। আর রদা বলল, তোমাদের বই বই করে বারণ করলাম, ওইদিকে যেও না, ওইদিকে যেও না। আজ পরের ছেলের কত বড় বিপদ ঘটে যাচ্ছিল বলো দেখিনি। প্রাঞ্জলের হাত পাগুলো জোরে জোরে খুঁজতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর প্রাঞ্জল সুস্থ হয়ে চোখ মেলল।
আমি রদাকে বাড়ি থেকে কাটারি আর ধারালো কিছু নিয়ে আসতে বললাম। রদা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি আর বেশি কিছু ভেঙে বললাম না। রদা বাড়ির দিকে গেল। আমি প্রাঞ্জলকে বললাম, তুই তুই জলের ভেতর ট্রাঙ্কটা দেখতে পেয়েছিলি? হ্যাঁ, আর আর ট্যাঙ্কের শিখর সরাতে গিয়ে পাশের শিখরে পা আটকে গেল। খেয়াল করিনি রে একদম। জলের ওপর উঠে নিঃশ্বাস নিতে যাব, দেখি আমার পা কে চেপে ধরেছে। তুই ঠিক সময় না এলে আমি আর আজ বাঁচতাম না। ওই জন্যই দুজনকে একসাথে নামতে বারণ করেছিলাম। তুই এখন ঠিক আছিস? নাহলে বল, কালকেই কাজ করব। না রে, আমি একদম ঠিক আছি। তাছাড়া 2-1 দিনের মধ্যে এখানকার কাজ সেরে আমায় ফিরতে হবে। রদা বাড়ি থেকে কাটারি নিয়ে হাজির হলো। তোমরা কি আবার নামবে পদ্ম পুকুরে? কি আছে ওখানে? আমাদের নামতেই হবে, তোমাকেও নামতে হতে পারে। তুমি আর প্রাঞ্জল আপাতত পাড়ে থাকো, ডাকলে নেমো। আমি আবার এগোতে লাগলাম ট্রাঙ্কের দিকে। এবার কাটারি দিয়ে খুব সহজেই শিকড়গুলো ছাড়িয়ে ফেললাম। জল থেকে চেঁচিয়ে বললাম, প্রাঞ্জল, দড়ি ধরে এবার টান দে। রদা আর প্রাঞ্জল দড়ি ধরে টান দিতেই ট্রাঙ্ক এগিয়ে যেতে লাগলো, কিন্তু খুব বেশি দূর এগোতে পারল না। দড়ি মোটা হলেও জলে বহুদিন থাকার ফলে মনে হয় পচে গিয়েছিল। উপায় না দেখে 3 জন জলে নেমে ট্রাঙ্কটা টেনে ডাঙায় তুললাম। সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। একটু বিশ্রাম নিয়ে ট্রাঙ্কটাকে ধরাধরি করে মন্দিরের চাতালে গিয়ে তুললাম। বেশ একটা বড় সাইজের তালা লাগানো আছে। এই বড় ট্যাঙ্কটা জলের তলায় আছে তোমরা কি করে জানলে? আর এর মধ্যে কি আছে তোমরা জানো? আমি রদার এই প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা রদা, তুমি দাদুর কাছে কতদিন হলো আছো? তা প্রায় 50 বছর তো হবেই। তখন দাদুর মানসিক অবস্থা কেমন ছিল? আরো খারাপ ছিল। কিরকম? সারাদিন চমকে উঠত, গলা দিয়ে খাবার নামতো না, রাতে ঘুমাতে পারতো না, বলতো কারা যেন গলা কাটতে আসছে। এই মন্দিরে এসে বসে থাকতো, পুজো করত। কিন্তু তখন সংসার চলতো কি করে? সে তো তোমার ঠাকমা চালাতো। তিনি জমিদার ঘরের মেয়ে ছিলেন কিনা। জমিদার মশাই বাপ মা মরা তোমার দাদুকে তার একমাত্র মেয়ের সাথে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখবেন ভেবেছিলেন। কিন্তু কয়েক বছর পর তিনি আর শ্বশুর বাড়িতে থাকতে চাইলেন না, এখানে চলে এলেন। কিন্তু এখানে এসেও শান্তি পেলেন না। তোমার ঠাকুমার পরপর 4-5টা সন্তানের অপমৃত্যু হয়। তোমার দাদুর কোনো একটা অন্যায় কাজে এমনটা হয়েছিল বলে শোনা যায়। শুনেছি মা ঠাকুরুন অনেকবার জিজ্ঞেস করেছিলেন, কিন্তু দা ঠাকুর কিছু বলতে পারেনি। আসলে দীর্ঘদিন ভয় পেতে পেতে ওনার মানসিক স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। প্রাঞ্জল আর আমি ঠিক করলাম ট্রাঙ্কটা বাড়ির ভেতর নিয়ে যাওয়া উচিত হবে না। কবরস্থানের জিনিস এই মন্দিরের ভেতর রাখাটাই ঠিক হবে। হাতের কাটারিটা দিয়ে ট্রাঙ্কের তালা ভেঙে ফেললাম। ট্রাঙ্কের ঢাকা খুলতেই দেখা গেল একটা বড় সুদৃশ্য পেতলের বাক্স ও মোটা কাপড়ে মোড়া সরু মুখযুক্ত কাঁচের বোতল, তাতে কাঠের ছিপি আটা। পেতলের বাক্সটা বার করলাম। চারিদিকে কবজা আটা আর তার উপর মোমের প্রলেপ দেওয়া। মনে হয় যাতে জল ঢুকতে না পারে, তাই এই বন্দোবস্ত করা। বেশ মোটা করে প্রলেপ দেওয়া রয়েছে। নখ দিয়ে খুঁচিয়ে ওঠানো গেল না, কাটারি দিয়ে চাঁচতে তাই উঠল। কবজাগুলো খুলতে দেখা গেল লাল শালুতে মোড়া একটা সোনার মাথা। রদা বাবা গো বলে ছিটকে গেল। আমি আর প্রাঞ্জল হাতে নিয়ে দেখতে লাগলাম। 5-6 বছর বয়সী হবে, চোখ দুটো বোঝা, মুখে স্মিত হাসি। সোনার মাথাটা শালুতে মুড়ে সঠিক জায়গায় রেখে দিলাম। কাঁচের বোতলটার কাঠের ছিপি খুলে
উপর করতেই সরু গোটানো একটা কাগজ বেরিয়ে এলো। খুব পাতলা কাগজটা। মাটিতে রেখে হাত দিয়ে টেনে টেনে সোজা করে দেখলাম ওতে কিছু একটা লেখা আছে। কালিটা কিছুটা অস্পষ্ট হয়ে গেলেও যা বুঝলাম, ওই সোনার মাথার সংক্ষিপ্ত ইতিহাস ও কোন কবর থেকে এটা পাওয়া গেছে তার বিবরণ ও হাতে আঁকা ভাষার স্কেচ। যাক, আমাদের আর কবর খুঁজে বার করতে হবে না। দাদু মনে হয় এই কাজটা করার পর বুঝতে পেরেছিলেন এই সোনার মাথা তিনি বিক্রি করতে পারবেন না, আবার সঠিক জায়গায় রেখে আসারও সুযোগ পায়নি। তাই এই ব্যবস্থা করে রেখেছিলেন। ভেবেছিলেন ওনার উত্তর পুরুষ কেউ অন্তত তার এই অন্যায় কাজের সঠিক প্রায়শ্চিত্ত করবে। সব জিনিস সঠিক জায়গায় রেখে বাক্স বন্ধ করে মন্দিরের ভিতরে রেখে তালা দিয়ে দিলাম। বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আমি আর প্রাঞ্জল ঠিক করলাম রাত 12টার পর আমাদের আসল কাজ শুরু করব। রাতে ডিনার শেষ করে দাদুর ঘরে গেলাম। দাদুর মাথায় হাত রেখে বললাম, গত 50 বছর ধরে তোমার এক হঠকারী কাজের জন্য আমাদের পরিবারের মধ্যে যে কালো ছায়া নেমে এসেছিল, আজ তা শেষ করতে চলেছি আমি। দাদু একটু চোখ মেলে তাকালো। চোখের দৃষ্টিতে অবদ্ধ কোনো ভাষা নেই। আমি চোখে হাত বুলিয়ে বললাম, ঘুমিয়ে পড়ো, কাল নতুন এক ভোরে আবার দেখা হবে। মন্দিরের রাস্তায় গাড়িটা নিয়ে গিয়ে পেতলের বাক্সটা আর কাগজটা তুলে নিলাম। রাস্তা এখন পুরো শুনশান। 2-1টা ট্রাক পাশ কাটিয়ে যাচ্ছে। আধ ঘন্টার মধ্যেই কবরস্থানে এসে পৌঁছালাম। আমরা ঠিক করেছিলাম যে অফিসের দিকে যাব না, কারণ জানাজানি হলে আবার কেউ দাদুর মতো একই ভুল করবে, আর অভিশাপের খাঁড়া কোনো পরিবারের উপরই নেমে আসুক সেটা আমরা চাইব না। আমরা সঙ্গে করে ল্যাডার আর শাবল নিয়ে এসেছিলাম। কবরের গেটের সামনে সুউচ্চ পোলে জোরালো আলোর ব্যবস্থা। আমরা গাড়িটা আরো এগিয়ে তুলনামূলক অন্ধকার জায়গায় দাঁড় করালাম। ল্যাডার বের করে পাঁচিলে ঠেস দিয়ে লাগিয়ে রাখলাম। প্রাঞ্জল আগে উঠে হাত বাড়িয়ে সোনার মাথাটা নিয়ে পাঁচিলের উপরে লাফ মারল। বেশ জোরে আওয়াজটা হলো। মনে হলো সোনার মাথাটা যেন ইট পাথরে ঢুকে ঢং করে আওয়াজ হলো। দূরে কয়েকটা কুকুর ডেকে উঠল। আমি এপারে ল্যাডারে উঠে দাঁড়িয়ে আছি। উঁকি মেরে দেখি প্রাঞ্জল একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। একজন লোক টর্চ হাতে দৌড়ে আসছে। মনে হয় আওয়াজটা শুনতে পেয়েছে। আমি পাঁচিলের নিচে মাথাটা লুকিয়ে নিলাম। লোকটার পিছন পিছন কুকুরগুলো চলে এসেছে। ঝোপের কাছে গিয়ে চেঁচিয়ে চলেছে। আমি আর প্রাঞ্জল মশা, কুকুর আর শিয়ালের কথা আগেই ভেবে রেখেছিলাম। গায়ে মশা যাতে না বসে তার লোশন মেখে নিয়েছিলাম। আর কুকুর আর শিয়ালের জন্য এনেছি ঘুমের ওষুধ মেশানো বিস্কুট। কিন্তু বিস্কিটগুলো তো আমার পকেটে। এখন কুকুরগুলোকে ছুঁড়ে দিতে গেলে লোকটা তো দেখে ফেলবে। লোকটা টর্চের আলোটা পাঁচিলের উপরে ফেলেছে। আমি প্রাণপণ মাথা নামিয়ে রেখেছি। কিছুক্ষণ পর ম্যাও ম্যাও করে বিড়ালের আওয়াজ। মাথা তুলে দেখি একটা কালো বিড়াল ঝোপ থেকে ছুটে বেরিয়ে গেল। কুকুরগুলো তার পিছু ধাওয়া করল। লোকটা বিরক্ত হয়ে বিড়বিড় করতে করতে ফিরে গেল। এতক্ষণ প্রাণটা গলার মধ্যে আটকে ছিল। ছাত্র জীবনেও এরকম অ্যাডভেঞ্চার কখনোই করিনি। আমি প্রাঞ্জলের জায়গায় থাকলে যে কি করতাম জানি না। ঠাকুরের নাম নিয়ে পাঁচিলের ওপর থেকে লাফ মারলাম। সঙ্গে করে আনা শাবল আর ল্যাডারটা ভাঁজ করে ঝোপের আড়ালে লুকিয়ে রাখলাম। প্রাঞ্জল বেরিয়ে এলো। ও সোনার মাথাটাকে ঝোপের ভেতর রেখে এসেছে।
আমরা প্রায় হামাগুড়ি দিয়ে কাগজে আঁকা ডিজাইন মিলিয়ে কবর খুঁজতে লাগলাম। প্রায় 2-2.5 ঘন্টা খোঁজাখুঁজি করেও নির্দিষ্ট কবরটি খুঁজে পেলাম না। দুজনেই বেশ ক্লান্ত হয়ে বসে পড়লাম। এদিকে কিছুক্ষণ পর রাত শেষ হয়ে ভোর হয়ে আসবে। প্রাঞ্জল হাত দেখিয়ে দূরে একটা কবর দেখালো, কাগজে আঁকা ডিজাইনের মতো। আমরা হামাগুড়ি দিয়ে গেলাম কবরটার কাছে। কাগজটা মিলিয়ে দেখলাম হুবহু এক। তাও মনের মধ্যে সন্দেহ উঁকি দিচ্ছিল, আমরা ভুল কবরে হাত দিচ্ছি না তো? শেষ শয়নে যারা শুয়ে আছেন তাদের বিরক্ত না করাটাই ভালো। প্রাঞ্জলকে দেখলাম অনেক কনফিডেন্ট। আমি হামাগুড়ি দিয়ে ঝোপের ভেতর থেকে শাবলটা বের করে নিয়ে এলাম। জোরে আওয়াজ যাতে না হয় শাবল দিয়ে মাটি আলগা করতে লাগলাম। প্রথমে ঘাস সমেত উপরের মাটি সরিয়ে রাখলাম, কিন্তু হতচ্ছাড়া কুকুরগুলো কোথা থেকে ঘেউ ঘেউ করে ছুটে এলো। আমি আর প্রাঞ্জল পকেট থেকে ঘুমের ওষুধ মেশানো বিস্কিটগুলো ছুঁড়ে দিলাম, কিন্তু তার মধ্যে একটা ছুটে এসে আমার পাটা কামড় দিল। ভাগ্যিস জিন্সের প্যান্ট ছিল, তাই খুব একটা লাগেনি। প্রাঞ্জল শাবল দিয়ে এক মুঠো দিল, তারপর একটা বিস্কিট ছুঁড়ে দিতে কেউ কেউ করে বিস্কুটটা খেয়ে নিল। আরো 5 মিনিট ঘেউ ঘেউ করার পর সবাই ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণের চেষ্টায় মার্বেলের স্ল্যাব দুজন মিলে সরিয়ে ফেললাম। তারপরে আরো কিছুটা মাটি খোঁড়ার পর একটা কফিন বক্স বেরিয়ে এলো। ঢাকনা খুলে দেখা গেল একটা মুন্ডহীন কঙ্কাল। ডাক্তারি ছাত্র হিসেবে খুব ভালো করে বুঝতে পারলাম যে করটি নেই। প্রাঞ্জল গিয়ে সোনার মাথাটা এনে কফিনের মধ্যে কঙ্কালের করটির জায়গায় রেখে দিল, কারণ এখন তো এগুলো আর জুড়বে না। কফিন ভালো করে বন্ধ করে মাটি চাপা দিয়ে স্ল্যাবটা সরিয়ে ঠিক জায়গায় রাখলাম। চারপাশের মাটি পায়ে করে চেপে দিতে থাকলাম। এরপর ঘাস সমেত সবকিছু চাপিয়ে মাটির উপরে চেপে বসিয়ে দিলাম। কাজ সেরে ঈশ্বরকে ধন্যবাদ দিতে গিয়ে দেখি আকাশ লাল হতে শুরু করেছে। রাতের আঁধার কেটে এক নতুন ভোরের সূচনা হচ্ছে। শুনছিলেন খুঁজি খুঁজি মস্তক। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আরও গল্প নিয়ে ফিরছি আমরা, শুধুমাত্র গল্প আড্ডা সৌভিক ইউটিউব চ্যানেলে।